সিনিয়র প্রেস সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ সাহেবকে, যিনি বলবেন আসলে যে অন্তর্বর্তী সরকার আসলে কবে নাগাদ তত্ত্বাবধায়কের ভূমিকা নামতে হবে, যেটি বিএনপি এর আগে কয়েকদিন আগে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে সেই দাবি জানিয়ে এসেছিল। তাদেরকে নিরপেক্ষতার প্রশ্নে তারা বলেছেন যে তত্ত্বাবধায়কের ভূমিকায় যদি সরকার যেতে পারে তাহলে আগামী নির্বাচন সুষ্ঠু অবাধ হওয়া সম্ভব হবে। এর সঙ্গে আরো কিছু বিষয় এসেছে, আপনি যদি আমাকে একটু বলেন যে অন্তর্বর্তী সরকার কবে তত্ত্বাবধায়কের ভূমিকায় অবতীর্ণ হতে পারে। জি, আপনাকে ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার এই যে নাম, এটাও তো আমাদের সংবিধানের কোথাও নেই। এই নাম বা এই ব্যবস্থা আমাদের পলিটিশিয়ানরাই ঐক্যমত্যের ভিত্তিতে এটার রূপ দিয়েছেন। এখন এই নামটাই যদি সে সময় অন্তর্বর্তীকালীন সরকার না বলে তত্ত্বাবধায়ক সরকার বলতেন, এটার নাম তত্ত্বাবধায়ক কি হতো? তত্ত্বাবধায়কের একটা ইটসেলফ লিগ্যাল টার্ম আছে, যেহেতু আমাদের এখানে তত্ত্বাবধায়ক নামেই একটা সরকারের ব্যবস্থা ছিল, যেটা বেসিক্যালি নির্বাচনকালীন একটা সরকার। সুতরাং মূল কথা হচ্ছে নির্বাচনকালীন সরকার। নির্বাচন কালকে যদি আমরা ধরি তাহলে আমাদের আরপিও অনুযায়ী নির্বাচন কালটা কখন? নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে ফলাফলের গেজেট প্রকাশ পর্যন্ত, এটাকে সাধারণত আরপিও অনুযায়ী নির্বাচন কাল বলা হয়। কিন্তু এর আগে পরেও নির্বাচন সংক্রান্ত অনেকগুলি বিষয় আশয় থাকে। সো আমাদের যেহেতু একটি নির্বাচিত সংসদের বাহিরে এসে অন্য একটি ব্যবস্থাপনার মধ্য দিয়ে আগামী নির্বাচন অনুষ্ঠানের জন্য এখন কার্যক্রম চলছে, সে সময় বর্তমান সরকার, ধরুন এই যে আরপিও সংশোধনের কথা আপনি আপনার শিরোনামে বলছিলেন, আরপিও সংশোধন যে এই সরকারের সময় হয়েছে, এটা কেন হয়েছে? উদ্দেশ্যটা কি? নির্বাচনকে ঘিরেই। সুতরাং এই সরকারই কিন্তু সেই নির্বাচনকালীন সরকারের ভূমিকা একই সঙ্গে পালন করছে। আপনি যদি বিএনপির যে আহ্বানের জায়গাটা দেখেন, সেটা আমি মনে করি যে বিএনপি যেই প্রস্তাবটা সরকারকে দিয়েছে বা যে আহ্বানটা জানিয়েছে, সেটা হচ্ছে যে এই সরকার যেন তত্ত্বাবধায়ক সরকারের মতো একটা ভূমিকায় চলে যায় দ্রুতই। এর অন্যতম কারণ আমার যেটা ধারণা, সেটা হচ্ছে যে সরকার যেন আরো বেশি নির্বাচনমুখী কার্যক্রমের মধ্যে চলে যায়। সেজন্য ইতিমধ্যে সরকার সেই কাজটাই করছে। আসলে সরকারের আপনি যদি খবর নেন, দেখবেন যে বিভিন্ন মন্ত্রণালয় যেগুলি একদমই নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট। দেখুন, কোনো কোনো ক্ষেত্রে আমাদের এখানে এমন কিছু মন্ত্রণালয় আছে যেগুলি নির্বাচনের সঙ্গে ওই অর্থে কোনো সম্পৃক্ততাই থাকে না। কিন্তু আপনি যদি তত্ত্বাবধায়ক সরকারের অতীত দেখেন, তাহলে সে সময় ওই মন্ত্রণালয়গুলির দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা কিন্তু ছিলেন। তার মানে কি, একই সঙ্গে আমার দেশের নির্বাচন যেমন চলবে, অপরাপর অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক তো বন্ধ থাকবে না, সেগুলিও চলবে। সেজন্য মূল কথা হচ্ছে তিনটি রাজনৈতিক দলের যেই আলাপ আলোচনার ভিত্তিতে এই কথাটা বলছেন, তিনটি রাজনৈতিক দলের যে বক্তব্য ওনারা প্রধান উপদেষ্টার সঙ্গে বলেছেন বা পরবর্তীতে প্রধান উপদেষ্টার বাসভবন থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের সঙ্গে যা বলেছেন, তাতে একটা জিনিস পরিষ্কার, ওনাদের তিন দলের যে চূড়ান্ত চাওয়া, সেটা হচ্ছে একটা দারুণ নির্বাচন ওনারা চান, নিরপেক্ষ বা সুষ্ঠু নির্বাচন ওনারা প্রত্যাশা করেন। ওনাদের আলটিমেট প্রত্যাশার সঙ্গে সরকারের যে প্রত্যাশা, যে প্রস্তুতি বা যে চাওয়া, সেটার মধ্যে কোনো পার্থক্য নেই। সুতরাং এখানে আপনি যে জায়গায় বলছেন যে তীব্র মতানৈক্য, এখানে আসলে তীব্র মতানৈক্যের কিছু নেই। এখানে আপনি আবার অপরদিকে বলছেন যে এটা এক ধরনের প্রেশারও। এই প্রেশারটা কোথায়? হ্যাঁ, সরকারকে আপনি তো রাজনৈতিক দলগুলি তাদের নিজ নিজ রাজনৈতিক এবং নির্বাচনী স্বার্থে এক ধরনের চাপে রাখার চেষ্টা করবেই, এটা তাদের কাজ। অপরদিকে সরকারকে মাঝখানে রেখে বা অনেক সময় সরকারকে ঢাল হিসেবে ব্যবহার করে এক দল অপর দলের উপর এক ধরনের চাপ তৈরি করার চেষ্টা করবে, এটাও বাস্তবতা। সুতরাং এখানে মতানৈক্যের ক্ষেত্রে মতানৈক্যের মতো কোনো ঘটনা নেই। সবার মধ্যে মিলজিল আছে, ঠিক মতোই চলছে, অসুবিধা হচ্ছে না কোনো কিছুতেই। এবং রাজনৈতিক দলগুলির মধ্যেও আমরা ময়দানের বয়ানে ওনাদের যে অবস্থা দেখছি বা যেভাবে কথাবার্তা বলছেন একে অপরের দিকে তীর ছুড়ে, বাস্তবতা কিন্তু এরকম নয়। ওনাদের মধ্যে পারস্পরিক খুব সৌহার্দ্যপূর্ণ যোগাযোগ আছে। ওনারা সবচেয়ে বড় বিষয় হচ্ছে, ওনারা তিনটি দলের কথাও যদি আপনি বলেন, এই তিনটি দলও কিন্তু এই জায়গায় খুবই ঐক্যবদ্ধ যে আগামী নির্বাচনটা ফ্রি ফেয়ার করতে হবে। কারণ আগামী নির্বাচন যদি ফ্রি ফেয়ার না হয়, এর যেই কুফল, সেটা কিন্তু মানে এমন না যে শুধু এই সরকারকে বহন করতে হবে, ওনাদেরকেও বহন করতে হবে, সবাইকে বহন করতে হবে। সুতরাং ওই জায়গা থেকে এখানে আসলে মতানৈক্যের মতবিরোধের আর মতো কোনো ঘটনা আসলে নেই। সুতরাং ফয়েজ ভাই, আসলে আপনার কথা আমি পরিষ্কার, সবাই আসলে নির্বাচন, সুষ্ঠু নির্বাচন চায়। কিন্তু আবার যখন ডক্টর ইউনূস সাহেবের সাথে যখন বৈঠক করছেন প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলো, তখন কিন্তু বলছেন যে
দলের যে দল ঘনিষ্ঠ উপদেষ্টা যারা রয়েছেন, বিএনপিও বলছে, জামাতে বলছে, এনসিপিও বলছে দল ঘনিষ্ঠ উপদেষ্টাদের সহায়তা হবে। একটা তালিকা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে পাচ্ছি, বিভিন্ন মাধ্যমে পাচ্ছি, গণমাধ্যমে আসছে। বিএনপির 5টা, জামাতের 3টা, এনসিপির 5টা, এরকম নাম আসছে। এদেরকে রেখে কি আসলে সুষ্ঠু নির্বাচন সম্ভব আপনার কাছে মনে হয়? এখানে আমি দুটো কথা বলি আপনাকে, একটা টেকনিক্যাল বিষয় বলি। টেকনিক্যাল বিষয়টা হচ্ছে কেউ যদি বলে থাকে উপদেষ্টা পরিষদে এনসিপির সদস্য রয়েছে, এইটা খুব দলঘনিষ্ঠ। আমি ধরেন দল ঘনিষ্ঠ বা এনসিপি ঘনিষ্ঠ এভাবে যদি বলে থাকে, যখন উপদেষ্টা পরিষদ গঠিত হয় সে সময় তো এনসিপির জন্মই হয়নি। তো সেটা আমি খুব টেকনিক্যাল বললাম এটা। হ্যাঁ, এবার একই সঙ্গে আপনি যদি দেখেন এনসিপি ঘনিষ্ঠ মানে কি, এনসিপি যেই নেতৃত্বের মধ্য দিয়ে এখন পরিচালিত হচ্ছে সেই নেতৃত্বের সঙ্গে একই সঙ্গে জুলাই অভ্যুত্থানে সম্মুখভাগে থেকে আন্দোলন করেছে জনাব মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ওনারা কিন্তু নিজেরাই ওনাদের অবস্থান পরিষ্কার করেছেন আগে থেকেই। ওনারা বলেছেন ওনারা যদি রাজনীতিতে সংশ্লিষ্ট হন, ওনারা যদি নির্বাচন করার ইচ্ছা পোষণ করেন, অবশ্যই ওনারা নির্বাচনের তফসিল ঘোষণার আগেই ওনারা সেখান থেকে বেরিয়ে যাবেন। এখন প্রশ্ন হচ্ছে আপনি ওনাদের যে অ্যাফিলিয়েশনটা এটা অনেকটা পরিষ্কার, বিকজ আমরা কদিন আগেই ওনাদের এই অ্যাফিলিয়েশনটা মানে ওনাদের রাজনৈতিক অবস্থান বা আন্দোলনের সহ অবস্থানটা আমাদের সবার সামনে ছিল। অপরদিকে উপদেষ্টা পরিষদের অপর যে সমস্ত সদস্যরা আছেন তাদের বিষয়েও তারা এই এনসিপির লোকজন কথা বলছে, যদি কাউকে এনসিপি হিসেবে দেখানো হয় সেক্ষেত্রে এই উপদেষ্টা পরিষদে তো বিএনপি, জামাত তাদের মতামতের ভিত্তিতেও তাদের দেয়া নাম থেকে উপদেষ্টারা এসেছেন। এই জায়গাগুলি বাহিরে এসে যেভাবে আলোচনা হচ্ছে, ভিতরে কিন্তু আলোচনাটা এরকম নয়। আসলে ভিতরের আলোচনাটা ওনারা কিন্তু কাউকে সরিয়ে ফেলতে হবে, কাউকে এই করতে হবে, কাউকে করতে হবে, এই সমস্ত বিষয় আসলের মধ্যে নেই। ওনারা এই যাদের বিষয়ে কথা বলছেন বা যে সমস্ত নাম আপনি বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে, ওনাদের সঙ্গে সবগুলি রাজনৈতিক দলের নিবিড় যোগাযোগ আছে, ওনার প্রত্যেকের সঙ্গে। সুতরাং এইটা নিয়ে আসলে এটা বড় কোনো সংকটের জায়গা নয়, বরঞ্চ এইটা এই প্রক্রিয়ার মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলি একে অপরের উপরে এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ তৈরি করে রাখার চেষ্টা করছে। এটা আমাদের কাছে ফয়েজ ভাই, আমি যাবো একটু সালাম ভাইয়ের কাছে। সালাম ভাই একটু বলবেন যে অনেকে তো অভিযোগ করছেন, আপনারা বলছেন যে তত্ত্বাবধায়কের ভূমিকায় বা আদলে আসতে হবে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারকে। তাহলে আপনাদেরও তো, যেমন ফয়েজ সাহেব বলছিলেন এবং জামাতও বলে থাকে, এনসিও বলে থাকে যে আপনাদের দলেরও কিছু দল ঘনিষ্ঠ লোক উপদেষ্টা পরিষদে আছে, তাদের বিষয়ে আসলে আপনাদের বক্তব্য কি? এবং এইটা রেখে কি আসলে বর্তমান সরকার, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা রেখে নির্বাচন করতে পারবে? সরি, আপনাকে ধন্যবাদ এবং আমার সহ দুই আলোচক ওনাদেরকে ধন্যবাদ জানাই, যারা দেখছেন শুনছেন তাদেরকে ধন্যবাদ। কারণ আমাদের কোনো আপত্তি নাই, ওনারা যদি মনে করে যে কারো প্রতি বিএনপির মানে উইকনেস আছে, বিএনপির কোনো উইকনেস নাই। আমরা বলতেছি একটাই কথা, যে একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের যে চরিত্রটা, সেই চরিত্রটা যাতে নির্বাচনকালীন সরকারের থাকে, যাতে নির্বাচনটা নিয়ে পরবর্তী পর্যায়ে কোনো প্রশ্ন না আসে। এটা নির্বাচন আপনি করলেন আর একটা কারো ব্যাপারে যদি আপত্তি আসে তাহলে তার নিজেই সরে যাওয়া উচিত।